যেখানে হয় একটা মাটিতে কাস্তে হাতুড়ির রাজত্ব চলবে, কলমের রাজত্ব চলবে, পেন পেন্সিলের রাজত্ব চলবে, নাহলে বুলডোজারের রাজত্ব চলবে। শাসকের চোখে চোখ রেখে কথা কিন্তু বামেরা বলতে পারবে। বামেদের বিরোধী অবস্থানে থাকাটা আমি বলবো বামেদের জন্যও যেমন ভালো, তেমন দেশের রাজনীতির জন্যও মঙ্গল। তৃণমূলের যে শূন্যস্থান, সেই শূন্যস্থান বামেরাই দখল করবে। একসময় বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল বামেরা। তারপর দীর্ঘ পতন, বিধানসভা থেকে লোকসভা প্রায় শূন্য হয়ে গিয়েছিল লাল শিবির। 26-এর নির্বাচনে ডোমকল থেকে জয়লাভ করে বামেরা। তারপর 21শে মে ফলতা পুনর্নির্বাচনে 40,000-এর বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে বামেরা। ফের কি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে সিপিএম? আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক অংশুমান কর। অংশুমান দা, এই অবস্থায় কি বুঝছেন, বামেদের শক্তি কি বাড়লো? হ্যাঁ, অবশ্যই একটু তো বেড়েইছে, সেটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে ফলতার এই নির্বাচন থেকে। এবং সামগ্রিকভাবে 26-এর যে নির্বাচন হয়েছে তাতে হয়তো দেখা যাবে যে ভোটের যে পার্সেন্টেজ টোটাল, তাতে সামান্য আগের বারের চেয়ে বামেদের ভোট কমে গেছে। কিন্তু আমি সেটাতে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। আমার বরং মনে হয়েছে যে সামগ্রিকভাবে এবারের যে বিধানসভা নির্বাচন তাতে বামেরা তাদের উপস্থিতি বেশ ভালো রকম জানান দিতে পেরেছে। তো সেই জায়গা থেকেই আমি বলব যে কেবলমাত্র ফলতার নির্বাচন থেকেই যে আমরা বুঝতে পারছি যে বামেদের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়েছে, তা নয়। আমি বলব যে 26-এর নির্বাচনের এই প্রক্রিয়া চলাকালীনই কিন্তু সেরকম ইঙ্গিত মিলছিল। এক ঝাঁক নতুন মুখ সামনে এসেছে। তাদের অনেকেই বেশ ভালো ভোট পেয়েছে এবারে। গ্রহণযোগ্যতা একটা তৈরি হয়েছে তাদের। হয়তো সকলকে মানুষ ভোট দেয়নি, তার একটা কারণ হচ্ছে যে জিততে পারবে কিনা, এই একটা আশঙ্কা ছিল। আর দ্বিতীয় যে আশঙ্কাটা ছিল সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, যে বামেদের ভোট দিলে হয়তো বিজেপিকে আটকানোর যে প্রক্রিয়া, সেটা কোথাও একটা ধাক্কা খাবে। এবং সেই জন্য হয়তো তারা অনেক জায়গাতেই তৃণমূলকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। যদিও আমি এটা বলব না যে সমস্ত সংখ্যালঘু মানুষ আহ, একটি সিদ্ধান্তই নেন এবং একটি দলকেই তাদের ভোট দেন, কিন্তু অধিকাংশ সংখ্যালঘু ভোট তৃণমূলই পেত, এবং সেই ধারাটা এবারে নির্বাচনেও কম বেশি একই ছিল, কয়েকটি বিচ্ছিন্ন জায়গা ছাড়া। কিন্তু ফলতার নির্বাচনটা যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এই কারণে, যেখান থেকে একটা বার্তা স্পষ্ট আসছে, সেটা হচ্ছে এই যে সংখ্যালঘুদের যে অংশটা, সেই অংশটার খুব সামান্য একটা অংশই কিন্তু এই বিজেপির সরকারের উপরে ভরসা রাখবে। তার কারণ যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে বিজেপি একজন সংখ্যালঘুকেও কিন্তু ওদের প্রার্থী তালিকায় রাখেনি। অথচ আমরা যদি দেখি যে নানা আহ, চ্যানেলগুলোতে, টিভি চ্যানেল থেকে শুরু করে ইউটিউব চ্যানেলে বেশ কিছু এরকম আমি বলবো যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন যারা প্রার্থী হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু তারা বিজেপির পক্ষে কথা বলেন, অনেকে বিজেপির সদস্য, কিন্তু তাদের কাউকেই টিকিট দেওয়া হয়নি। যদি টিকিট দেওয়া হতো তাহলে হয়তো বা বৃহত্তর অর্থে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপির উপর খানিকটা ভরসা রাখতো, এবং এই পশ্চিমবঙ্গের এই যে নবগঠিত বিজেপি পরিচালিত সরকার, সেই সরকারের উপরও আস্থা রাখতো। কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে আমার মনে হচ্ছে না যে সংখ্যালঘুরা বিজেপিকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেবে। সরকারি কিছু কিছু নির্দেশ তারা মেনে নিয়েছেন, এটা সত্য, কিন্তু একই সঙ্গে বেশ কিছু ক্ষোভও নানাভাবে, বিশেষ করে সমাজ মাধ্যমে অনেকেই উগরে দিয়েছেন, এটাও সত্য। যত দিন যাবে আমার নিজের ধারণা যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আরো বেশি কিছু কিছু বিষয়ে ভোকাল হতে থাকবেন, এবং তত বেশি করে তার অনুভব করতে থাকবেন যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির উল্টো দিকে দাঁড়ানো তাদের প্রথম পছন্দের দল হতে পারে না। এর দুটো কারণ আছে। একটা তো এইমাত্র যেটা বললাম, যে বারবার বারবার তারা তৃণমূলকে ভোট দিয়েছেন, কিন্তু প্রতিবারই দেখেছেন যে না, সেই অর্থে বিজেপিকে ঠেকানো যায়নি। সে 19-এর লোকসভা ভোটই হোক বা 21-এর বিধানসভা ভোটই হোক, বিজেপি কিন্তু একটা ভালো সংখ্যক আসন দখল করেছিল, বিরোধী ছিল, প্রধান বিরোধী দল ছিল, কিন্তু আমি সেই অর্জনটাকে খুব ছোটখাটো বা তুচ্ছ অর্জন একেবারেই বলবো না। তো ওরা দেখেছেন কিন্তু যে তৃণমূলের উপরে সম্পূর্ণ ভরসা করে বিজেপিকে যে সম্পূর্ণ রুখে দেওয়া গেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এমনটা নয়, সেই অভিজ্ঞতা ছিল।
তবুও ওদের খানিকটা ভরসা ছিল, যে কথা বললাম, যে শেষ পর্যন্ত তৃণমূল ছাড়া হয়তো আমাদের ভরসা করার মতো আরেকটি দলও নেই। এবারের নির্বাচনে সেই মিথটাও ভেঙে গেছে সম্পূর্ণভাবে, যে না, একেবারেই মানে আগে যে পরিমাণ সিট বিজেপি পেত তার প্রায় মানে আড়াই গুণ সিট পেয়ে এবছর বিধানসভা দখল করলো বিজেপি। এবং স্পষ্ট যে তৃণমূলের যে অবস্থান, সেই অবস্থান এক্ষেত্রে একেবারেই কাজে লাগেনি। আরেকটা কথা এখানে বলবো যে প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী এমন এমন কথা বলেছেন মাঝে মাঝে সংখ্যালঘু সম্প্রদায়দের মানুষদেরকে উদ্দেশ্য করে, বিশেষ করে নির্বাচনের আগে ওই একটি সম্প্রদায় আছে না, এইভাবে যে কথাটা বলেছিলেন, সেটাও কিন্তু সংখ্যালঘুদের অনেক মানুষকে বেশ আহত করেছে বলেই আমার সমাজ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে। এটাও একটা কারণ। কিন্তু দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণ, এক হচ্ছে যে তৃণমূল কোনোদিনই বিজেপিকে যে পুরোপুরি পরাস্ত করে দিতে পেরেছে, একেবারে মাঠ থেকে মুছে দিতে পেরেছে, গত 10 বছরের ইতিহাস প্রায় তেমনটা নয়। দ্বিতীয়, এবছরের নির্বাচনের পরে এটা প্রমাণ হয়েছে যে তৃণমূল আর বিজেপিকে আটকানোর জায়গাতেই নেই। তৃতীয় যে কারণ, মানে মূল দুটো কারণের একটা হচ্ছে এই নির্বাচনে জয় পরাজয় সংক্রান্ত, আমি যেটাকে তৃতীয় বলছি সেটা আসলে দ্বিতীয় কারণ। সেটা হচ্ছে এই দলটাই আর থাকছে না, তৃণমূল দলটাই আর থাকছে না। সেইটাও কিন্তু ক্রমশ যত দিন যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে স্পষ্ট হচ্ছে যে এই দলের ভেতরের অন্তর্দ্বন্দ্ব, এতখানি দুর্নীতি পরায়ণ একটি দল পশ্চিমবঙ্গের রাজনীতিতে বোধহয় আগে কখনো আসেনি। সমস্ত জায়গায় দুর্নীতি করে রেখেছে এবং সেগুলো ক্রমশ প্রকাশ্যে আসছে। এবং নানা কারণে কেউ কেউ শাস্তির থেকে বাঁচার লক্ষ্যে, কেউ কেউ আবার ক্ষমতার কাছাকাছি থাকার লক্ষ্যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে পরিত্যাগ করেছেন নেতারা, ওপর থেকে তলা পর্যন্ত নেতারা। এবং আর কিছুদিনের মধ্যেই যেভাবে চলেছে তাতে তৃণমূল কংগ্রেস দলটা কেবলমাত্র একটি প্রতীক নির্ভর দল হয়ে যাবে বলে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে। এবং ভারতবর্ষে তো তাই আছে, মানে অন্য জায়গায় যেমন আছে এখানেও তাই হবে। তার বাইরে, সমাজ মাধ্যমের বাইরে তাদের মাঠে ঘাটে ময়দানে খুব একটা উপস্থিতি দেখা যাবে বলে আমার অন্তত মনে হচ্ছে না এখনো পর্যন্ত যে অবস্থা। এবং সেই কারণেই কিন্তু সংখ্যালঘুরা এই যে যেটা বলছিলাম, এটাই সবচেয়ে বড় কারণ, অনিবার্যভাবে বামেদের আবার নিজেদের প্রথম পছন্দের দল হিসেবে গ্রহণ করবে। তার কারণ মনে রাখা দরকার যে একটা সময় যখন দীর্ঘ 34 বছর ধরে এ রাজ্যে বাম শাসন ছিল, তখন কিন্তু সংখ্যালঘুদের প্রথম পছন্দের দল ছিল বাম দলগুলি, সিপিআইএম, যেখানে যারা প্রার্থী দিতেন তারাই। তো সেই জায়গাটাই আবার ফিরে যাবে কিন্তু সংখ্যালঘুদের ভোটটা কম বেশি। তার কারণ হচ্ছে বামেরা চিরকাল একেবারে সম্পূর্ণ অসাম্প্রদায়িক একটা চরিত্র বজায় রাখার চেষ্টা করেছে। নরম সাম্প্রদায়িকতা বামেদের মধ্যে যে ছিল না আমি সে কথা বলবো না, কিন্তু যখন বড় বড় ইস্যুগুলো সামনে এসেছে বামের এমন অবস্থান নিয়েছে, এমন কথা বলেছে, যা থেকে মনে হয়েছে যে তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাদের একটা অবস্থান স্পষ্ট করে দেখাতে চান। উল্টো দিকে কিন্তু এটাও আর একটা কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শেষের দিকে হিন্দু ভোট ফিরে পাওয়ার লক্ষ্যে সরকারি টাকায় মন্দির তৈরি করতে শুরু করলেন নানা বিভিন্ন সাংস্কৃতিক প্রকল্পের নাম দিয়ে, সেটাও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশ একেবারেই ভালোভাবে নেননি। এই সবকিছু মিলিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের একটা বড় অংশ, যদিও আমি আবারও বলছি যে আমি এটা মনে করি না যে সংখ্যালঘুদের প্রত্যেকে একটি দলকেই কেবল ভোট দেন, একটি লক্ষ্যকে সামনে রেখেই ভোট দেন, সেটা আমি মনে করি না, কিন্তু বৃহত্তর অংশ তাই করেন। এবং সেই অংশটা কিন্তু ইতিমধ্যেই বামেদের দিকে ফিরতে শুরু করেছে। ফলতার নির্বাচন থেকে তার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। আমার নিজের ধারণা এটা ঠিক যে ওখান থেকে আমাদের এই পুষ্পা ঝুঁকে গা নেহি বলে শেষ পর্যন্ত ঝুঁকে গেছিলেন এবং প্রার্থী পদ প্রত্যাহার করেছিলেন ভোটিং প্যাটার্ন দেখে, এবং নির্বাচন পরবর্তীকালে পশ্চিমবাংলার পরিস্থিতি যা দাঁড়িয়েছে তা দেখে, যে পুষ্পা যদি ওখানে দাঁড়াতেনও, জাহাঙ্গীর যদি দাঁড়াতেনও, রেজাল্ট কিন্তু খুব একটা 19-20 হতো যে তেমনটা নয়। তো তার কারণ ওই যে আমি বললাম যে সংখ্যালঘু মানুষদের একটা বড় অংশের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতি মোহভঙ্গ হতে শুরু করেছে। তার কতগুলো নির্দিষ্ট কারণ আছে। এই ভোটটা বামেরা যে মুহূর্তে ফিরে পাওয়া শুরু করবে, প্রসেসটা শুরু হয়ে গেছে, বামেদের শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। এর সঙ্গে সঙ্গে আমি বলবো যে একটা অংশ এবারে নির্বাচনে যেটা হয়েছিল, যে হিন্দু ভোটের একটা বিশাল কনসলিডেশন হয়েছে বলে বিজেপি যে দাবিটা করছে, সেই দাবিটা সম্পূর্ণ ভুল নয়, আবার সম্পূর্ণ ঠিকও নয়। কেন আমি এই কথা বলছি, যে একটা তো ডেফিনেটলি হিন্দু ঐক্য আমরা দেখেছি
এবং সেটা তৈরি করার জন্য বিজেপি এবং আরএসএস যথেষ্ট পরিশ্রম করেছিল এবং অনেকখানি সফল হয়েছিল। কিন্তু একই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে এই ম্যান্ডেটটা কিন্তু হচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অভয়া কাণ্ডে প্রমাণ লোপাট করার চেষ্টার বিরুদ্ধে, শিক্ষকদের চাকরিতে দুর্নীতি এবং তারপরে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে রায়। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মানুষকে জানি যারা সম্পূর্ণভাবে বামপন্থী, কিন্তু তারা এবার চেয়েছিলেন যে আগে এই সরকারটা যাক। এই সরকার এমন একটা জায়গায় পশ্চিমবঙ্গকে নিয়ে চলে গেছে যে এই সরকারের পতন এক্ষুনি চাই। তো এই যে ভোটটা, বামেদের এরকম একটা ভোটও কিন্তু এবার চলে গেছিল। আমি তরুণদের মধ্যে বিশেষ করে দেখেছি বামেদের শক্তি বৃদ্ধি আগামী দিনে হবেই, এবং বিজেপির উল্টো দিকে যে শক্তি দাঁড়িয়ে থাকবে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে, প্রধান বিরোধী হিসেবে। খাতায় কলমে হয়তো বিধানসভায় তৃণমূল থাকবে, বা থাকে কিনা তাও বলা যায় না, কতজন বিধায়ক শেষ পর্যন্ত থাকেন, কিন্তু খাতায় কলমে তাও হয়তো তৃণমূল থাকবে। কিন্তু মাঠে ময়দানে প্রধান প্রতিদ্বন্দ্বী, প্রধান বিরোধীর ভূমিকা বাম দলগুলোই পালন করবে, এবং যার ফলেই এই যে দুটো জায়গা, সংখ্যালঘুদের একটা বৃহৎ অংশের ভোট ফিরে আসা এবং বামেদের সমর্থকদের একটা বড় অংশ যারা এবারের নির্বাচনেও তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বামেদের বিরুদ্ধে গিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা কিন্তু আগামী দিনে বিজেপিকে আর ভোট দেবেন বলে আমার মনে হয় না। কেননা তাদের প্রাথমিক যে কার্য, সেই কার্য সিদ্ধি হয়ে গেছে। তারা আবার বামফ্রন্টকেই তাদের কিন্তু প্রথম পছন্দ হিসেবে বেছে নেবেন, যার ফলে আমি নিশ্চিত যে বামেদের শক্তি বৃদ্ধির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, এবং আগামী দিনে সেটা যদি বাম নেতৃত্ব যদি খুব বড় বড় ভুল না করে ফেলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন, মাঠে ময়দানে তাদের দেখা যায় যেমনটা দেখা যাচ্ছে এই নির্বাচনের পরেও এই চিত্রই যদি থাকে, তাহলে আমি বলবো যে বামেদের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল এ রাজ্যের রাজনীতিতে। কিন্তু বামেরা তো ভোট শতাংশের বিচারে তেমন উন্নতি করতে পারেনি, যেটা আপনিও বললেন। পশ্চিমবঙ্গের মানুষের বামপন্থীদের প্রতি একটা স্টিগমা কাজ করে, মানে এখনো এত স্টিগমা কেন, এটা যদি একটু বলতেন। একটা বড় কারণ হচ্ছে যে বাম জমানার শেষের দিকে যে সমস্ত কাজগুলো হয়েছিল, সেগুলোর তো অনেকগুলোই ঠিক হয়নি। সেই সব, এবং পাড়ায় পাড়ায় আজকে তৃণমূলের বিরুদ্ধে যে বড় অভিযোগটা উঠছে যে পাড়ায় পাড়ায় একজন করে দাদা তৈরি হয়ে যাওয়া, এবং তাদের দুর্নীতি, তাদের নিয়মিত তোলা তোলা, এই অভিযোগগুলো ঠিক এইভাবে সিপিআইএম এর বিরুদ্ধে ওঠেনি, কিন্তু শেষের কয়েক বছরে পাড়ায় পাড়ায় সিপিআইএম এর দাদা তো তৈরি হয়েছিল, এটা তো মানতেই হবে। তারা হয়তো নিয়মিত মানে তোলাবাজি করেনি, বাড়ি বানাতে গেলে যিনি বাড়ি করছেন তার থেকে 1 লক্ষ টাকা দাবি করে নিয়ে নেননি, কিন্তু তারা অনেক ক্ষেত্রেই হতো কি যে মানুষের পরিবারের খুব ব্যক্তিগত সমস্যার মধ্যে ঢুকে পড়তেন, নাক গলাতেন, এবং একটা ওই যে মানে এইটা আমাদের এলাকা, এখানে আমাদের কথাই চলবে, এইরকম একটা মানসিকতা কিন্তু শেষের দিকে নিচু তলার বাম কর্মীদের অনেকের মধ্যে ছিল। এবং আরেকটা সমস্যাও বামেদের ক্ষেত্রে আমি বলবো যে এটা হচ্ছে সাধারণ মানুষের সমস্যা, এবং মধ্যবিত্ত শ্রেণীর একটা বড় সমস্যা আছে, যে তারা বামেদেরকে অনেক সময় মনে করেন যে এটা আসলে গরিবদের পার্টি নয়, আর এটা এলিটদের পার্টি হয়ে গেছে। এটাও কিন্তু হয়েছে, মানে বামপন্থীদের পড়াশোনাটা, নানা বিষয়ে তাদের কথাবার্তাটা অনেক সময় এমনটা হয়ে যায় যার সঙ্গে খুব সাধারণ মানুষ আর রিলেট করতে পারেন না, এবং মধ্যবিত্ত মানুষের একটা অংশেরও মনে হতে থাকে যে এরা যে কথাগুলো বলছেন সেটা খুবই শিক্ষিত, এডুকেটেড মিডল ক্লাস, আপার মিডল ক্লাসের কথাবার্তা। অনেক সময় এটা হয়েছে, আমি এটা অস্বীকার করবো না, এবং তার সঙ্গে কখনো যুক্ত হয়েছে মানে অনাবশ্যক কিছু ঔদ্ধত্য। এই ঔদ্ধত্যের কথাটাও কিন্তু বামেদের জামানার শেষ দিকে বারবার বারবার আমরা নানাভাবে শুনেছি। তার সঙ্গে তো কতগুলো ঘটনা, যে ঘটনার অনেকটা সত্য অনেকটা মিথ্যে, কিন্তু সেই ঘটনাগুলোকে বিরোধীরা এমন প্রচারে আনতে পেরেছিল যার ফলে সে মরিচঝাপি হোক, সে সাঁইবাড়ির ঘটনাই হোক, সে সিঙ্গুর নন্দীগ্রামই হোক, বা আনন্দমার্গী সন্ন্যাসীদের হত্যাই হোক, এই সমস্ত ঘটনাগুলো নিয়েও যে তার অনেকটা সত্য অনেকটা মিথ্যে, আমি সত্য মিথ্যে বিচারে যাচ্ছি না, কিন্তু এটা বলবো যে এই ঘটনাগুলোকে ভীষণভাবে, যাকে বলা হয় ভোটের রাজনীতিতে এনক্যাশ করা, সেই এনক্যাশ করতে কিন্তু বিরোধী দল হিসেবে মুখ্যত তৃণমূল পেরেছিল, এবং সেই সেই ঘটনাগুলো বারবার বারবার বলে যাওয়া হয়, সেগুলো অনেক মানুষের যে জন্য যারা দেখেও নি জানেও না ওই সময়টা, তারাও মনে করেন যে এই ঘটনাগুলো বামেরা করেছে। এবং তার একটা এই সবকিছু মিলিয়ে বামেদের উপর একটা অংশের যে এখনো রাগ আছে, সে কথা আমি অস্বীকার করছি না, কিন্তু
তুমি যদি দেখো, যেটা আমি বললাম যে নির্বাচনের পরবর্তী সময়ে কিন্তু পরিস্থিতি একটু একটু করে পাল্টাচ্ছে। নির্বাচনে সত্যি বামেদের ভোট প্রায় একই ছিল, একটু কমেই গেছিল, কিন্তু আমি এই ফলতার নির্বাচনে কিন্তু এই ভোটের পার্সেন্টেজ অনেকখানি আবার বেড়েছে। আমি বলবো না যে সেটা একটা বিশাল জায়গায় পৌঁছে গেছে, 30-35% হয়ে গেছে, তা নয়, কিন্তু 17%, 18% ভোট কিন্তু নেহাত কম নয়। তো সেইরকম একটা জায়গায় কিন্তু বামেরা গিয়ে পৌঁছেছে, ইতিমধ্যেই পৌঁছেছে এই ফলতায়, এবং সেখানে সংখ্যালঘুদের একটা ভালো ভোট ছিল। যে কারণে আমি বলছি যে এই প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। আমি আগামী দিনে ডেফিনেটলি যে বাম নেতৃত্ব অতীতে যে ভুলগুলো করেছেন, সেই ভুলগুলো রিপিটিশন যদি না হয়, ওরা যদি নিজেদের অবস্থানে একদম স্থির থেকে একেবারেই নরম সাম্প্রদায়িকতার যে লাইন অতীতে মাঝে মাঝে ওরা নিয়েছেন, সেই লাইন না নিয়ে যদি ওরা একেবারে সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারেন, গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারেন, যেভাবে হকার উচ্ছেদের ইস্যুতে আমরা দেখছি তারা দাঁড়াচ্ছেন, সর্বত্র দাঁড়াচ্ছেন, এই কাজগুলো যদি তারা ধারাবাহিকভাবে করে যেতে পারেন, আমার কিন্তু ধারণা যে এই মানে 5%-এর নিচে যে ভোট বামেরা এবারের বিধানসভা নির্বাচনে পেয়েছে, সেটা এক লাফে বেড়ে অনেকখানি হয়ে যাবে। এবং সেটা যে হওয়া সম্ভব তার একটা বড় উদাহরণ কিন্তু হচ্ছে বিজেপি। এটাও আমাদের ভুলে গেলে চলবে না যে 2016 সালে বিজেপির কত শতাংশ ভোট ছিল, ঠিক যত শতাংশ ভোট বাম এবং কংগ্রেস জোট পেয়েছিল, সেই ভোটটাই কিন্তু বিজেপি তারপরে আমরা দেখি তার পরের বিধানসভা নির্বাচনে পেয়ে যায়। তো যার জন্যই আমি বলছি যে 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 মানে পরিবর্তনের কথাটা আমি বলছি বামেদের ভোটের শতাংশের বিচারে, সেটা কিন্তু রাজনীতিতে সম্ভব। অনেক সময় 2-3 বছরের ব্যবধানে এত বড় পরিবর্তন হয়ে যায়। তো সেটা কিন্তু খুব অস্বাভাবিক না। এবং আমি আবার বলছি যে কতগুলো শর্ত আছে। এক হচ্ছে ওই অপপ্রচারের বিরুদ্ধে কতটা লড়াই করা যাবে, বা যা সত্য, যেখানে যেখানে ভুল হয়েছে সেগুলো স্বীকার করেছে কখনো কখনো বামফ্রন্টের নেতৃত্ব, তা দিয়েও কতটা ক্ষতে মানে দুব্য ঘাস দেওয়া যাবে আমি জানি না। কিন্তু যদি বাকি কর্মসূচিগুলো বামেরা ঠিকঠাক নিতে পারে এবং একদম মানে রাজনৈতিক অবস্থানে দৃঢ় থেকে যদি গঠনমূলক বিরোধিতা করতে পারে, আমি মনে করি যে তৃণমূলের যে শূন্যস্থান, সেই শূন্যস্থান বামেরাই দখল করবে। কেন, পৃথিবীর নিয়মই হচ্ছে যে কোনো স্থান শূন্য থাকে না, এবং বামেরাই সেই জায়গা পূরণ করবে যদি যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো মাথায় রেখে বাম নেতৃত্ব সামগ্রিকভাবে বাম আন্দোলনকে আগামী দিনে চালিয়ে নিয়ে যেতে পারেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের পাশে দাঁড়ালেন। এতে কি বামপন্থীদের ক্রেডিবিলিটি আরো কমলো? আপনার কি মনে হয়? না, বামপন্থীদের ক্রেডিবিলিটি সামগ্রিকভাবে কমেছে বলে আমার মনে হচ্ছে না, এই ঘটনায় কমবে বলেও মনে হচ্ছে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিশ্বাসযোগ্যতা অনেকখানি ধাক্কা খেয়েছে নিশ্চয়ই, এবং তার জনপ্রিয়তাও খানিকটা হলেও কমেছে। তার অনেক সমর্থকরা এই ঘটনার বিরুদ্ধে একাধিক পোস্ট করেছেন, এবং আমরা দেখেছি যে বাম দলগুলির হয়ে ধারাবাহিকভাবে অবস্থান নিচ্ছিলেন যে সমস্ত শিল্পীরা, তাদেরও কেউ কেউ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করে পোস্ট করেছেন। আমার নিজেরও মনে হয়েছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই এই মামলাটা যে মানে লড়াই করতে যাওয়া একেবারেই সঠিক সিদ্ধান্ত হয়নি। উনি একটা কারণ দেখিয়েছেন, যুক্তি দিয়ে উনি একটা কারণ দেখিয়েছেন, কিন্তু সেই যুক্তিটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াটা খুব কঠিন কাজ, এবং পৌঁছে দিতে যাদের হয় তারা হচ্ছেন পার্টির নিচুতলার কর্মী, সাধারণ সমর্থক। তারা, উনি যে যুক্তিটা দিয়েছেন যে আসলে অন্যায়ভাবে আহ, পুলিশ একটা ওই হিসেব বহির্ভূত আয়, সেই মামলায় এদেরকে গ্রেপ্তার করতে চাইছিল, যেটা পুলিশের এখতিয়ারের মধ্যেই পড়ে না, এই যুক্তিটা সঠিক, এবং সেই জন্যই উনি দাঁড়িয়েছেন যাতে করে আগামী দিনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না হয়, এই যুক্তিটা সঠিক। কিন্তু আমি আবারও বলবো যে আমি সেটা লিখেওছি একটি জায়গায় যে ওর উচিত ছিল হয়তো এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করে আরেকজন কোনো মানে গুরুত্বপূর্ণ আইনজীবী তার কাছে এই মামলাটি পাঠিয়ে দেওয়া, নিজে না লড়ে। তার কারণ উনি কেবলমাত্র একজন আইনজীবী নন। এই নির্বাচনেও বামেদের অন্যতম প্রধান মুখ ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গত প্রায় 10 বছর ধরে যে লড়াই বামেরা করেছে আদালতে, আদালতের বাইরে, সেই লড়াইয়েরও একটি প্রধান মুখ ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মুখ। এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভুলে গেলে তো হবে না যে সাধারণ মানুষ কিন্তু এই ঘটনাটাকে এভাবেই দেখবে, এবং এটাও তার স্মরণে রাখা উচিত ছিল
যে বিজেপি কিন্তু এটাকে একদম মানে একটা লোপ্পা ক্যাচের মতো ধরবে এবং এই ইস্যুটাকে ব্যবহার করবে যে এই দেখুন মানে ওদের যে তত্ত্ব, সিপে মূলের তত্ত্ব, যে তৃণমূল এবং বামফ্রন্টের তলায় তলায় একটা আঁতাত আছে। এই কথাটা খুব সহজে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে বিজেপি পৌঁছে দিতে পারবে। ওর মতো একজন প্রাজ্ঞ রাজনীতিকের এটা কিন্তু অনুধাবন করা উচিত ছিল। যে কারণেই আমি বলছি যে কেবলমাত্র নীতিগত প্রশ্নে নয়, আমার ধারণা যে নীতিগত প্রশ্নে উনি কেবল একজন আইনজীবী নন। যদি কেবলমাত্র একজন আইনজীবী হতেন আমাদের কারোরই কিচ্ছু বলার থাকতো না। তবুও আমার ধারণা যে নীতিগত প্রশ্নেও ওর এই মামলাটা নেওয়া উচিত হয়নি। উনি যদি সংবিধানকে প্রোটেকশন দিতে চাইতেন, মানে গ্রেপ্তারির পদ্ধতির যে নিয়মকানুন, যে স্যাংটিটি একদিক থেকে বলতে গেলে তা রক্ষা করতে চাইছেন, তাই চাইতেন অন্য কোনো ভালো আইনজীবীকে উনি এই মামলায় যুক্ত করতেই পারতেন নিজে না লড়ে। তবে ওই একটা কথা বলছি যেটা তুমি জিজ্ঞেস করলে যে সামগ্রিকভাবে বামেদের এতে ক্রেডিবিলিটি নষ্ট হবে কিনা? আমার মনে হয় হবে না। তার কারণটা হচ্ছে যে এই ঘটনাটা যেমন ঘটেছে, ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ঘটনাটা যেমন করেছেন, তেমন কিন্তু সিপিআইএম দলের তরফ থেকে বা বাম দলগুলোর তরফ থেকে গরিব মানুষের পাশে দাঁড়াবার একটা খুব সৎ উদ্যোগ গত কয়েকদিনে, বিশেষ করে আমি বলবো হকার উচ্ছেদের প্রেক্ষিতে, আহ, আহ, একটি জায়গায় আগুন লেগে অনেকগুলি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছিল, সেখানেও মোহাম্মদ সেলিম গিয়ে পৌঁছেছিলেন। এইটা যে সিপিআইএম দল কালেকটিভলি করছে সেটা তো মানুষও দেখছেন। কাজেই আমার ধারণা যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি সিদ্ধান্ত আহ, বামেদের বাকি সমস্ত কার্যকলাপকে ঢেকে দেবে এমনটা হবে না। দাদা, এই মুহূর্তে ভারতবর্ষের কোথাও বামপন্থীরা ক্ষমতায় নেই। ত্রিপুরা, বাংলা, কেরালা সবই হাত থেকে বেরিয়ে গেছে। কিভাবে পুনর্জাগরণ সম্ভব? দেখো মানে এই পুনর্জাগরণের কোনো সোজা রেসিপি নেই। কেরলে যেটা হয় সেটা হচ্ছে যে কম বেশি একটা 5-10 বছরের ব্যবধানে ক্ষমতা পরিবর্তিত হয়। তো কেরলে আমি সেটাকে খুব মানে বামেরা একেবারে মুছে গেছে এমনটা বলবো না। তার কারণ বামেদের অতীতেও একাধিকবার কেরলে পরাজয় ঘটেছে, আবার বামেরা ফিরে এসেছে। তার কারণ হচ্ছে কেরলে যে মানে বিভিন্ন ধরনের সামাজিক আন্দোলন, যেগুলোর অনেকগুলোতে আবার ধর্মের যোগাযোগ ছিল, দলিত আইডেন্টিটির প্রশ্ন ছিল, সেই সমস্ত আন্দোলনে চিরকাল কিন্তু বাম দলগুলো থেকেছে। যার ফলেই একেবারে তলার অংশের যে মানুষ তাদের সঙ্গে বাম দলগুলোর একটা নিবিড় যোগাযোগ কেরলে কিন্তু আছে। এবং আমরা এই মানে পিনারাই বিজয়নের বাড়িতে ইডি হানা নিয়ে যা দেখলাম, যেভাবে বাম কর্মীরা একেবারে সক্রিয় হয়ে উঠলেন, তা থেকে বোঝা যাচ্ছে যে ওরা কিন্তু সেভাবে যে এই পরাজয় একেবারে মুষড়ে পড়েছেন, ওদেরকে আর মাঠে ঘাটে দেখা যাবে না এমনটা না। দ্বিতীয় কথা হচ্ছে যে ত্রিপুরায় বামেদের পক্ষে ফিরে আসাটা বেশ কঠিন। তার কারণ ওখানে নির্বাচন যেভাবে পরিচালনা এখন হয়, আমি ত্রিপুরায় কয়েকবার যাওয়া এবং আমার বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা বলে যা শুনেছি, তাতে অনেক বেশি ideologically ত্রিপুরায় বিজেপি এবং আরএসএস পেনিট্রেট করেছে এবং নির্বাচনের পদ্ধতিকেও ওরা যেভাবে আ আ মানে নিজেদের মতো করে ব্যবহার করতে পেরেছেন, তার সুফল ওরা পাচ্ছেন। ত্রিপুরাতে এক্ষুনি বামেরা ঘুরে দাঁড়াতে পারবে কিনা বিরাটভাবে, সেটা আমার জানা নেই, সম্ভবত পারবে না। আরেকটা কথা বলছি যে, যেটা এইমাত্র বললাম পশ্চিমবঙ্গে তো ঘুরে দাঁড়াবেই। আমার স্থির বিশ্বাস আছে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আরেকটা কথা বলছি, সংসদে কিন্তু বামেদের একটা প্রতিনিধিত্ব আছে। খুবই ছোট্ট কিন্তু প্রতিনিধিত্ব আছে। কাজেই গোটা দেশ থেকে যারা এই কথাটা বলছেন যে, গোটা দেশ থেকে বামেরা একেবারে মুছে গেছে, তা কিন্তু নয়। মানে দুটো জিনিস। এক হচ্ছে যদি আমরা সংসদীয় রাজনীতির কথাই বলি, তাহলে সংসদে এখনো বামেদের একটা প্রতিনিধিত্ব আছে। এবং সেই জায়গা থেকে গরিব মানুষের জন্য কণ্ঠস্বর তোলা হবে বলে আমার নিজের ধারণা। আর দ্বিতীয় হচ্ছে যে মাঠে ময়দানে কিন্তু বামেদের উপস্থিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি নিজে মনে করি সংসদীয় রাজনীতিতে, বিধানসভা বা লোকসভা বা রাজ্যসভায় তাদের উপস্থিতির চেয়ে। তার কারণ হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে সত্যি তো বামেদের তো এরকম অবস্থা ছিল ভারতের রাজনীতিতে যে কোথাওই সেই অর্থে বিরাট কোনো সংসদীয় রাজনীতিতে পার্টিসিপেশন ছিল না। বিভিন্ন জায়গায় বিধানসভায়, লোকসভায় ছিল না। এমন বহু দিন কেটেছে। বছরের পর বছর কেটেছে। এটা যে খুব মানে নতুন একটা ঘটনা ভারতবর্ষের বাম রাজনীতির জন্য তা কিন্তু নয়। তো সেই পূর্ব অভিজ্ঞতা, যদিও আজ যারা বাম রাজনীতিতে আছেন তাদের প্রায় কারোরই সেই অভিজ্ঞতা নেই, কয়েকজন ছাড়া।
কিন্তু সেই অভিজ্ঞতা এই দলটার আছে, সামগ্রিকভাবে এই দলটার আছে, এবং তখনও কিন্তু এরা মাঠে ময়দানে হাজির থাকতো। বামেদের বিরোধী অবস্থানে থাকাটা আমি বলব বামেদের জন্যও যেমন ভালো, তেমন দেশের রাজনীতির জন্যও মঙ্গল। তার কারণ মানে ধরা যাক এই পশ্চিমবঙ্গের রাজনীতিতেই যদি তৃণমূল সত্যিই বিরোধী দল হিসেবে থাকতো, থাকবে না, তাহলেও তারা তো মানে মেরুদণ্ড সোজা করে শাসকের চোখে চোখ রেখে কোনো কথাই বলতে পারত না। কারণ আপাদমস্তক আর যদি কিচ্ছু না হয় দুর্নীতিতে ডুবে থাকা একটা দল। এই জায়গা থেকে কিন্তু বামেদের বিরুদ্ধে সাধারণত মানে এই দুর্নীতির প্রশ্নে অন্তত কেউই সেই অর্থে কোনো কথা বলতে পারে না। যে কারণেই আমি বলছি যে বামেরা যদি বিরোধী রাজনীতি করে তাহলে বামেদের জন্য সেটা স্বাস্থ্যকর। কেননা ওই ক্ষমতার সঙ্গে থাকতে, থাকতে কি হয় মানে ক্ষমতার লোভে যে সমস্ত পিঁপড়েরা জড়ো হয়, সেই মধুর লোভে যে সমস্ত পিঁপড়েরা জড়ো হয়, মৌমাছিরা জড়ো হয়, তারা তো যখন একটা দল বিরোধী দলে চলে গেল থাকে না। মানে দলটা ভেতর থেকে অনেক সাচ্চা হয়ে ওঠে, অনেক শক্তপোক্ত হয়। যারা থাকে তারা এই দলের জন্য প্রাণপাত করতেও প্রস্তুত। এই সাচ্চা কর্মীদের উপরে দল নির্ভর করে বিরোধী রাজনীতি করে। যে কারণেই আমি বলছি এটা বামেদের জন্য ভালো যে মেদ জমেছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে, সেই মেদ বামেদের শরীর থেকে ঝরে গেছে। যত ঝরে যাবে তত ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে খুব গঠনমূলক সমালোচনা কিন্তু বামেরা করতে পারবে। শাসকের চোখে চোখ রেখে কথা কিন্তু বামেরা বলতে পারবে। মানুষের প্রতিদিনের বেঁচে থাকার যে মূল সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে বামেরাই ধারাবাহিকভাবে কথা বলে, এবং যে কারণে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে শাসক দল বাধ্য হয়। আমি আবারও সেই কারণে বলছি যে আমি এতে খুব একটা আশাহত হচ্ছি না যে বাম দলগুলো এই মুহূর্তে কোনো রাজ্যেই বিধানসভা দখল করে নেই। আমি ব্যক্তিগতভাবে একেবারেই আশাহত হচ্ছি না। কেরালায় ফিরে আসার সম্পূর্ণ সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে এক্ষুনি বামেরা ফিরবে কিনা বলতে পারছি না, কিন্তু বাম দলগুলির শক্তি বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে হয়তো চিত্রটা একটু আলাদা, কিন্তু সব মিলিয়ে ভারতবর্ষের রাজনীতিতে বামেদের কখনোই মুছে দেওয়া যায়নি, এবং আমার ধারণা কখনোই মুছে দেওয়া যাবে না।